500 এমসিকিউ সাজেশন বই থেকে এই পর্বে আমরা বেশ কিছু এমসিকিউ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো আমরা যদি প্রথম প্রশ্নটা অর্থাৎ 17 নাম্বার প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। 17 নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1 ঘন সেন্টিমিটার কেরোসিনের ভর হচ্ছে 0.8 গ্রাম, কেরোসিনের 50 সেন্টিমিটার গভীরে চাপ কত? তো এখন কোন একটা তরল পদার্থের গভীরের চাপ নির্ণয় সূত্র হচ্ছে P সমান H রো জি। H হচ্ছে গভীরতা, গভীরতা কত বলা আছে? গভীরতা বলা আছে 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 মিটার। রো হচ্ছে ঘনত্ব, ঘনত্বের পরিমাণ কত? খেয়াল করো, ঘনত্বের পরিমাণের পরিবর্তে আমাদেরকে বলা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার, মানে এটা হচ্ছে আয়তন। 1 ঘন সেন্টিমিটার আয়তনের কেরোসিনের ভর হচ্ছে 0.8। তার মানে আমাদের কাছে সরাসরি ঘনত্ব বলা নাই, তাহলে আমরা ঘনত্বের পরিবর্তে সূত্র ব্যবহার করতে পারি। রো সমান m/v ইন্টু হচ্ছে জি। তাহলে 0.5, m হচ্ছে ভর, ভর কত বলা আছে? ভর বলা আছে হচ্ছে 0.8 গ্রাম। তাহলে 0.8 ইন্টু 10⁻³ গ্রামকে কেজিতে নেওয়ার জন্য। আর হচ্ছে ঘন সেন্টিমিটার, সেটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে 10⁻6 দ্বারা গুণ করতে হবে। অন্যদিকে জি হচ্ছে 9.8, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3920 প্যাসকেল। এটাই অ্যান্সার, 3920 প্যাসকেল। তাহলে অ্যান্সার হচ্ছে খ। একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না। খেয়াল করো, চাপের সূত্র কি? পি সমান এইচ রো জি। এইচ হচ্ছে কি? গভীরতা, তারপরে আমাদের রো হচ্ছে কি? ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এর বাহিরে কি আছে? এর বাহিরে আছে যে তলদেশের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের উপর আমাদের নির্ভর করার প্রয়োজন নেই। তাহলে একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে তরল দ্বারা প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না তা হচ্ছে তলদেশের ক্ষেত্রফল। নির্দিষ্ট ঘনত্বের তরলের গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করলে চাপ কত গুণ বাড়বে? তাহলে গভীরতা আর চাপের মধ্যে সম্পর্ক। এখন আমরা তরলের অভ্যন্তরে চাপ নির্ণয় সূত্র জানি, P = H রো জি। তো যেহেতু এখানে নির্দিষ্ট তরলের কথা বলেছে তাহলে রো কনস্ট্যান্ট আর জি তো এমনিই কনস্ট্যান্ট, তাহলে P সমানুপাতিক হচ্ছে H, বা আমরা লিখতে পারি P1/P2 সমান হচ্ছে H1/H2। তাহলে এখান থেকে P2 সমান কি লেখা যাবে? P2 সমান লেখা যাবে হচ্ছে P1/H1 ইন্টু হচ্ছে H2। মানে এই যে H2টা উপরে চলে যাবে, তাহলে P1 ইন্টু H2। অন্যদিকে H1টা নিচে চলে আসবে, তাহলে P1/H1 আর P2টা উপরে চলে গেছে। তাহলে P2 সমান আমরা লিখতে পারি P1/H1 ইন্টু হচ্ছে H2। এখন আগে ধরো হচ্ছে চাপ ছিল P1 বা P ছিল, আগে গভীরতা ছিল 3 মিটার, পরে গভীরতা কত হলো? পরে গভীরতা করা হলো হচ্ছে 9 মিটার, তাহলে H2 এর মান হচ্ছে 9। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে? 3। তাহলে P2 সমান দাঁড়াচ্ছে কি? 3P1, মানে পূর্বের 3 গুণ হয়ে যাচ্ছে চাপের পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে 3 গুণ। একটা পুকুরের গভীরতা 3 মিটার হলে উহার তলদেশে চাপ কত হবে? আমরা বলছি চাপ নির্ণয় সূত্র হচ্ছে P সমান H রো জি। তাহলে আমাদের এখানে বলেছে একটা পুকুরের গভীরতা 3 মিটার হলে, পুকুরের গভীরতা 3 মিটার হলে তলদেশের চাপ কত হবে? তাহলে H এর মান হচ্ছে 3 আর পুকুরের পানির ঘনত্ব হচ্ছে 1000, জি 9.8। তাহলে আমরা পাচ্ছি 29400 প্যাসকেল। তো এটাকে যদি আমরা সায়েন্টিফিক ওয়েতে লিখি তাহলে 2.94 ইন্টু 10⁴, মানে এখান থেকে দশমিকটা আমি এখানে নিয়ে আসলাম, কত ঘর আনলাম? 4 ঘর। তাহলে 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2.94 ইন্টু 10⁴ প্যাসকেল। যদি পাত্রের মুখে F বল প্রয়োগ করা হয় তবে বল কি ঘটবে? এক্ষেত্রে তরলের ভরের উপর নির্ভর করে, তারপরে পাত্রের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে। এখন আমরা যে প্যাসকেলের সূত্র জানি, প্যাসকেলের সূত্র কি? P1/F1 সমান হচ্ছে P2/F2, তার মানে চাপের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক। তো এই ক্ষেত্রে তাহলে কি হবে? পাত্রের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে আর পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে। মানে একটা তরলের ভেতরে চাপ প্রয়োগ করলে চাপ সব দিকে সমানভাবে ছড়ায় পড়ে, তরলের ভরের উপর কোনোভাবে নির্ভর করবে না। তাহলে এই ক্ষেত্রে যদি পাত্রের মুখে F বল প্রয়োগ করা হয় তবে বল কি হবে? পাত্রের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পাত্রের সকল দিকে চাপ প্রয়োগ করবে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কেমন হয়? আমরা চাপের সূত্র বারবার বলছি, P সমান হচ্ছে H রো জি। তার মানে আমাকে যেহেতু স্থির তরলের মধ্যে বলেছে কোনো বিন্দুতে চাপ কেমন হবে, সেটা হবে ঘনত্বের সমানুপাতিক। তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি কি? গভীরতার সমানুপাতিক আছে, ঘনত্বের ব্যস্তানুপাতিক আছে, গভীরতার ব্যস্তানুপাতিক আছে, ঘনত্বের সমান আছে, এগুলো একটাও সঠিক না। তাহলে গভীরতার সমানুপাতিক, এখানে P সমান H রো জি, ঘনত্ব
সমানুপাতিক, গভীরতার সমানুপাতিক। তাহলে আমার যেহেতু ঘনত্বের সমানুপাতিক নেই, তাহলে গভীরতার সমানুপাতিক হচ্ছে অ্যান্সার। 23 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা একটু খেয়াল করি, কোন স্থানে বায়ুমণ্ডলীয় চাপ বলা আছে। খেয়াল করো, বায়ুমণ্ডলীয় চাপ বলা আছে এখানে যে 9,93,296 প্যাসকেল। কেরোসিনের ঘনত্ব দেয়া আছে, বেনজিনের ঘনত্ব দেয়া আছে। তো আমাদেরকে এখানে জিজ্ঞেস করলো পারদ স্তম্ভের উচ্চতা কত, তারপর হচ্ছে পানির স্তম্ভের উচ্চতা কত, কেরোসিনের স্তম্ভের উচ্চতা কত, আর বেনজিন স্তম্ভের উচ্চতা কত। তা আমরা জানি পি সমান কি, এইচ রো জি। আমরা জানি পি সমান হচ্ছে এইচ রো জি। উচ্চতা বা গভীরতা এইচ সমান হচ্ছে পি বাই রো জি। পি হচ্ছে চাপের পরিমাণ। চাপের পরিমাণ আমাদের কাছে কত, 93,296। 93,296। আর আমরা যদি পানির ক্ষেত্রে হিসাব করি, পানি হচ্ছে কত, 1000 রো, আর জি হচ্ছে কত, 9.8। তাহলে আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি, 93,296 ডিভাইডেড 1000 ইন্টু 9.8, তাহলে 9.52 মিটার। 9.52 মিটার। এই যে পানির স্তম্ভের উচ্চতা 9.52 মিটার। 14 নম্বর প্রশ্ন, পানির উপরিতল থেকে একই গভীরতায় কোন জলাশয় বেশি চাপ অনুভব করবে। আমরা বারবার বলছি কি, চাপ কিসের সমানুপাতিক, গভীরতার সমানুপাতিক, ঘনত্বের সমানুপাতিক। যেহেতু এই ক্ষেত্রে একই গভীরতার বলেছে, তার মানে যার ঘনত্ব বেশি সেখানে চাপের পরিমাণ বেশি হবে। পুকুর, নদী, হাওর এগুলো মিঠা পানি, এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রেই আমাদের ঘনত্বের পরিমাণ 1000। অন্যদিকে সমুদ্রের পানির ঘনত্ব হচ্ছে 1000 থেকে কিছুটা বেশি। এই জন্য সমুদ্রের পানিতে গভীরতা বেশি চাপ অনুভূত হবে। তরলে নিমজ্জিত বস্তু ওজন হারায় নিচের কোনটির জন্য, ঊর্ধ্বমুখী বলের জন্য। কোন একটা বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থ কিছু পরিমাণ হারায়। কতটুকু হারায়, সেটা হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান। অপসারিত তরল যতটুকু, ততটুকু পরিমাণে বল উপরের দিকে প্রয়োগ করে। এটাকে আমরা বলি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা। তো এই বস্তুর ওজন হারানোর পেছনে কারণ হচ্ছে প্লবতা বা ঊর্ধ্বমুখী বল। আচ্ছা, 200 ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট একটি গোলাকার বস্তুর অর্ধেক পানিতে ডুবে ভেসে আছে। যেহেতু অর্ধেক পানিতে ডুবে ভেসে আছে, তাহলে এই ক্ষেত্রে বস্তুর ওজন আর বস্তু দ্বারা অপসারিত পানির ওজন সমান হবে। বস্তুর ওজন আর বস্তু দ্বারা অপসারিত পানির ওজন সমান হবে। তো বস্তুর ওজন হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে এম জি। তো ধরো এটাকে m1g বললাম, মানে বস্তুর ওজন হচ্ছে ডব্লিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি m1g। এইটার ক্ষেত্রে অপসারিত পানির ওজন হচ্ছে রো ভি জি। তো এটাকে রো টু ভি টু ধরলাম। m1 এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে রো ওয়ান ভি ওয়ান, আর জি সমান হচ্ছে রো টু ভি টু জি। এখান থেকে জি জি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আমাদেরকে বের করতে বলা হয়েছে কি, ঘনত্ব কার, বস্তুর ঘনত্ব মানে হচ্ছে রো ওয়ান বের করতে বলা হয়েছে। তাহলে রো ওয়ান সমান হচ্ছে রো টু ডিভাইডেড ভি ওয়ান ইন্টু হচ্ছে ভি টু। রো টু ডিভাইডেড ভি ওয়ান ইন্টু হচ্ছে ভি টু। তো এখন এই ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করে দেখি, বস্তুর আয়তন হচ্ছে 200 ঘন সেন্টিমিটার। আমি এটা 200ই রেখে দিলাম। অন্যদিকে V2 কত, V2 হচ্ছে অপসারিত পানির আয়তন। অপসারিত পানির আয়তন কত, বস্তু অর্ধেক ডুবে আছে না, তাহলে অর্ধেক সমপরিমাণ পানি অপসারিত করেছে। বস্তু অর্ধেক ডুবে আছে, তাহলে অর্ধেক সমপরিমাণ পানি অপসারিত করা হয়েছে। তাহলে অপসারিত পানির আয়তন বস্তুর অর্ধেক আয়তনের সমান, যেটা হচ্ছে 100। অন্যদিকে রো টু যেটা হচ্ছে পানির ঘনত্ব, সেটা কত, 1000। তাহলে এখানে কাটাকাটি করলে 2, এখানে কাটাকাটি করলে হচ্ছে 500। তার মানে বস্তুর ঘনত্ব আমরা পাচ্ছি 500 কেজি পার ঘনমিটার। বস্তুর ঘনত্ব কত, 500 কেজি পার ঘনমিটার, এটা সঠিক। তারপরে বস্তুর হারানো ওজন, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। বস্তুর হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তো অপসারিত তরলের ওজন হচ্ছে রো ভিজি। অপসারিত তরলের ওজন হচ্ছে রো ভিজি। রো তো 1000, ভি হচ্ছে অপসারিত তরলের আয়তন, সেটা কি বস্তুর অর্ধেক আয়তনের সমান, যেটা কত ছিল 100। আর ঘন সেন্টিমিটারে দেয়া ছিল, ঘন সেন্টিমিটারকে যদি ঘন মিটারে নিতে চাই তাহলে 10⁻6 দ্বারা গুণ করতে হয়, আর জি হলো 9.8। তাহলে আমরা এই ক্ষেত্রে কত পাচ্ছি, 1000 ইন্টু 100 ইন্টু হচ্ছে 10⁻6 ইন্টু হচ্ছে 9.8। তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 0.98 নিউটন। তাহলে আমাদের যেটা বললো হারানো ওজন 49 নিউটন, এটা হবে না। হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান, যেটা হচ্ছে 0.98। আর উপরে প্লবতার মান কত, প্লবতার মান হচ্ছে 0.98। এটা একটু মনে রাখবা, হারানো ওজন, অপসারিত তরলের ওজন, প্লবতা, ঊর্ধ্বমুখী লব্ধি বল, এই সবগুলোর মান সমান হয়। তাহলে এই ক্ষেত্রে প্লবতা বা হারানো ওজন সেটা হচ্ছে 0.98। অ্যান্সার হচ্ছে 1 আর
3 মানে হচ্ছে খ। আচ্ছা, এইখানে হচ্ছে একটা চিত্র দেয়া আছে, চিত্র দিয়ে আমাদেরকে প্রশ্ন করা হলো একটি বস্তু এল কোন তরলে সবচেয়ে বেশি প্লবতা অনুভব করবে, কোন তরলে বেশি প্লবতা অনুভব করবে। তো এখন এখানে খেয়াল করে দেখি, এখানে হচ্ছে বস্তুর আয়তন নিয়ে কোনো কিছু বলা নাই। এখন প্লবতা এফ সমান হচ্ছে ভি রো জি, এফ সমান হচ্ছে ভি রো জি, বা এফ সমানুপাতিক আমরা লিখতে পারি হচ্ছে রো, এফ সমানুপাতিক আমরা লিখতে পারি হচ্ছে রো। যার মানে যার ঘনত্ব বেশি তার প্লবতার পরিমাণ বেশি হবে, যার ঘনত্ব বেশি তার প্লবতার পরিমাণ বেশি হবে। এবার আমরা আবার জানি হচ্ছে পি সমানুপাতিক হচ্ছে রো, অর্থাৎ চাপ হচ্ছে ঘনত্বের সমানুপাতিক, মানে যার ঘনত্ব বেশি তার চাপ বেশি হবে। এছাড়াও হচ্ছে চাপ গভীরতার সমানুপাতিক, এর পরে হচ্ছে গভীরতার সমানুপাতিক। এখন এখানে একটু জিনিস খেয়াল করে দেখো, এখানে আমাদের কাছে চিত্রটার ক্ষেত্রে আমরা যদি হিসাব করে দেখি, এই যে ধরো এইটার ক্ষেত্রে এতটুকু, এইটার ক্ষেত্রে এতটুকু, এটার ক্ষেত্রে এতটুকু, এইটার ক্ষেত্রে এতটুকু, আর এইখানে গভীরতা দেখো। আমরা যদি দেখি কম গভীরতায় বেশি চাপ কোথায়, ডিতে না? কম গভীরতায় এইখানে যতটুকু চাপ বিতে তার থেকে বেশি, সিতে তার থেকে বেশি, ডিতে তার থেকে বেশি, কারণ এই অ্যাঙ্গেলে চাপ দেয়া আছে, এখানে গভীরতা দেয়া আছে। আমি ধরো গভীরতা এটাকেই ধরলাম, এই গভীরতায় সবচেয়ে বেশি চাপ কার? ডির। গভীরতায় সবচেয়ে বেশি চাপ কার? ডির। যেহেতু গভীরতায় কম গভীরতায় সবচেয়ে বেশি চাপ ডি এর, সুতরাং এইখান থেকে হচ্ছে চাপ ঘনত্বের সমানুপাতিক, চাপ যার বেশি তার ঘনত্বের পরিমাণ বেশি, আর ঘনত্বের পরিমাণ যার বেশি হবে প্লবতার পরিমাণ তার বেশি হবে। আবার খেয়াল করো, এখানে এই গভীরতায় সবচেয়ে বেশি চাপ কার? সবচেয়ে বেশি চাপ হচ্ছে ডি এর। তাহলে কম গভীরতায় চাপের পরিমাণ বেশি, তার মানে হচ্ছে ঘনত্বের পরিমাণ বেশি হবে। কম গভীরতায় চাপের পরিমাণ বেশি মানে হচ্ছে ঘনত্বের পরিমাণ বেশি হবে, আর ঘনত্বের পরিমাণ বেশি হওয়া মানে হচ্ছে প্লবতার পরিমাণ বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে যে অ্যান্সারটা সেটা হবে হচ্ছে ডি বস্তুর ক্ষেত্রে। এরপর দেখো উপরের ছকে ও বস্তু দুটি কঠিন পদার্থ এবং পানিতে অদ্রবণীয়। উপরে ছকে বস্তু দুটি কঠিন পদার্থ এবং পানিতে অদ্রবণীয়র কথা বলা হয়েছে। পি বস্তুটিকে পানির 0.5 মিটার গভীরে নেওয়া হলে কত চাপ অনুভব করবে। তো যেই বস্তু হোক, পানির গভীরতায় চাপ নির্ণয় সূত্র হচ্ছে পি সমান এইচ রো জি। পি সমান এইচ রো জি। কত মিটার গভীরতার কথা বলেছে? গভীরতার কথা বলেছে 0.5 মিটার। তাহলে এইচ হচ্ছে 0.5, রো 1000, জি 9.8। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 9.8। তাহলে কত পাচ্ছি? 4900 প্যাসকেল। 4900 প্যাসকেল। অ্যান্সারটা হচ্ছে 4900 প্যাসকেল। আচ্ছা, এরপর হচ্ছে পিও কিউ বস্তু দুটি কোনটি পানিতে ছেড়ে দিলে, মানে বস্তু দুটিকে পানিতে ছেড়ে দিলে ডুববে না ভাসবে সেই সম্পর্কের কথা বলা হয়েছে। তো কিউ এর ক্ষেত্রে ঘনত্ব দেয়া আছে, পি এর ক্ষেত্রে আমাদের ঘনত্ব দেয়া নেই। তাহলে আমরা কি করব? পি এর ক্ষেত্রে ঘনত্বটা বের করব। পি এর ক্ষেত্রে ঘনত্ব বের করার সূত্র হচ্ছে রো সমান এম বাই ভি। রো সমান এম বাই ভি। এম হচ্ছে ভর, ভর বলা আছে হচ্ছে 0.9, আর ভি হচ্ছে 12000। ভি হচ্ছে 12000, কিন্তু কিসে দেয়া আছে? সিসিতে দেয়া আছে। এই যে 12000 সিসিতে দেয়া আছে। তো ঘন সেন্টিমিটারকে ঘন মিটারে নিতে হলে 10⁻6 দ্বারা গুণ করতে হয়। আর এম কত? এম হচ্ছে 0.9। এম হচ্ছে 0.9। তাহলে আমরা এই ক্ষেত্রে ঘনত্বটা পাচ্ছি কত? 75 কেজি পার ঘনমিটার। আর অন্যদিকে দ্বিতীয়টার ক্ষেত্রে 1.8। 1.8। তো 1.8টাকে আমরা যদি হচ্ছে কেজি পার ঘনমিটারে নিতে চাই তাহলে 1000 দ্বারা গুণ করব। 1000 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 1800 কেজি পার ঘনমিটার। 1800 কেজি পার ঘনমিটার। তো আমরা দেখতে পাচ্ছি পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে 1000। পানির ঘনত্ব থেকে কম হলে ভেসে থাকবে, আর বেশি হলে ডুবে যাবে। তার মানে দ্বিতীয়টা যাবে, প্রথমটা ভেসে থাকবে। দ্বিতীয়টা বলতে বোঝানো হচ্ছে কিউ। কিউ ডুবে যাবে, পি ভেসে থাকবে। তাহলে কিউ ডুবে যাবে আর পি ভাসবে, অর্থাৎ অ্যান্সার হবে হচ্ছে গ। বস্তুর ওজন তরলের প্লবতার চেয়ে বেশি হলে কোনটি ঘটবে? বস্তু সম্পূর্ণ তরলে ডুবে যাবে। বস্তুর ওজন বেশি হলে বস্তু ডুবে যাবে, বস্তুর ওজন কম হলে বস্তু ভেসে থাকবে, আর সমান হলে নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে। আচ্ছা, কর্কের ঘনত্ব দেয়া আছে 0.25 ইন্টু 10⁻³ কেজি পার ঘনমিটার হলে পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ পানির নিচে থাকবে? ডুবন্ত অংশের পরিমাণ সমান হচ্ছে বস্তুর ঘনত্ব ডিভাইডেড তরলের ঘনত্ব। বস্তুর ঘনত্ব কত? 0.25 ইন্টু 10⁻³। 0.25 ইন্টু হচ্ছে 10⁻³ আর
বস্তুর ঘনত্ব ডিভাইডেড হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব হচ্ছে 1000 আর ইন্টু 100%, কত পার্সেন্ট হচ্ছে ডুবে যাবে এর জন্য, ইন্টু হচ্ছে 100%। তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 0.25 ইন্টু 10⁻³ ডিভাইডেড হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 100, অ্যান্সার পাচ্ছি হচ্ছে 25%। তার মানে ডুবন্ত অংশের পরিমাণ হচ্ছে 25%। বস্তুর ওজন W, প্লবতা W2, বস্তু তরলে ভাসলে কখন ভাসবে? যদি প্লবতার পরিমাণ বস্তুর থেকে বেশি হয়, তার মানে W2 ইজ গ্রেটার দ্যান W1 হলে ভেসে থাকবে। আর যদি দুইটা সমান হয় তাহলে ডুবন্ত অবস্থায় ভেসে থাকবে, আর এইটার ক্ষেত্রে হচ্ছে ডুবে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর 3। 0.5 কেজি ভরের একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করা হলো, বস্তুটির আয়তন হচ্ছে কত? 500 ঘন সেন্টিমিটার। বস্তুটির প্রকৃত ওজন কত? ভর দেয়া আছে 5, G 9.8, তাহলে ওজন W = mg, তাহলে 5 ইন্টু 9.8 49। ভর দেয়া আছে 5, তাহলে W = mg, m হচ্ছে 5 আর g হচ্ছে 9.8, তাহলে 49। আচ্ছা, পানিতে নিমজ্জিত অবস্থায় বস্তুটির উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল কত? ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বল কত? তো ঊর্ধ্বমুখী বল বা যেটাকে হচ্ছে প্লবতা বলি, প্লবতা সমান হচ্ছে V রো G। V হচ্ছে আয়তন, আয়তন কত বলা আছে? আয়তন বলা হচ্ছে 500 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা এই ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 500 ইন্টু 10⁻6, রো হচ্ছে কত? 1000, G হচ্ছে 9.8, 4.9 নিউটন। তাহলে প্লবতা হচ্ছে 4.9 নিউটন। 2 কেজি ভরের একটা বস্তুর আয়তন দেয়া আছে, বস্তুটিকে পানিতে ছেড়ে দিলে প্রথমে আমরা ঘনত্ব বের করি। ঘনত্ব হচ্ছে কত? রো সমান m/v, ঘনত্ব রো সমান m/v। m হচ্ছে 2 আর ঘনত্ব হচ্ছে 0.02, 2 ডিভাইডেড হচ্ছে 0.02, তাহলে কত পাচ্ছি? 2 ডিভাইডেড 0.02, 100। m হচ্ছে আমাদের কত? 2 কেজি আর আয়তন হচ্ছে 0.02। ক্যালকুলেশন করলে আমরা ঘনত্ব পাচ্ছি হচ্ছে 100। 100 কি পানির থেকে কম না? পানির ঘনত্ব কত? 1000। তার মানে কম হলে কি হবে? বস্তুটা ভেসে থাকবে। তাহলে বস্তুটি পানিতে ভেসে থাকবে। তারপরে হচ্ছে বস্তুটির ওজন হ্রাস পাবে, বস্তুটির প্লবতা তার ওজনের চেয়ে বেশি হবে। খেয়াল করো, প্লবতা বস্তুটির ওজনের চেয়ে বেশি হবে বলেই তো ভেসে থাকবে, আর পানিতে রাখা হলে বস্তু ওজন কিছু পরিমাণ হারাবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 1, 2, 3। তো এই পর্বে আমাদের এই ছিল প্রশ্নগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ। পরবর্তী পর্বে আমরা নতুন কিছু প্রশ্ন নিয়ে হাজির হব। এই প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করছি 500 MCQ সাজেশন বই থেকে। সবাই বইটা সংগ্রহ করে নেবে।